আমরা যে কোনো জিনিস বাংলাদেশে আসলে ওটাকে বেশি পরিমাণে হাইলাইট করি এবং ওই বিষয়টার উপরে বেশি আলোচনা করি এবং ওই বিষয়টাকে বেশি প্রাধান্য দেই এবং একই বিষয় নিয়ে বারবার বলতে থাকি এবং অনেকে অনেক সময় গুজবও লড়াই। আসলে এটা উচিত না। বিষয়টা হচ্ছে যে এই সাপটা আমরা সবাই জানি যে 100 বছর আগে বাংলাদেশে ছিল এবং এটা আদিক্য বাংলাদেশে ছিল না। তো বর্তমান সময়ে অনেক বেশি এর প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং আমরা জানি যে এই সাপটা অনেক বেশি হিংস্র এবং সাধারণত অন্যান্য সাপটা বিষাক্ত হলেও তারা ওইভাবে হিংস্রতা প্রকাশ করে না কিন্তু এই সাপটা দেখা যায় যে এটার হিংস্রতা এত পরিমাণ বেশি যেটা তেড়ে মানুষকে কামড়াতে এসে এবং মানুষের খুব দ্রুত ক্ষতি সাধন করে এবং এটার যে বিষ প্রক্রিয়া, এটার যে অ্যান্টিভেনিয়াম কম বাংলাদেশে থাকার কারণে এটা ভারত থেকে আনতে হয় এবং এটা চিকিৎসা পদ্ধতি অনেকে বুঝতে পারে না অথবা অনেকে বুঝতে পারে না যে কোন সাপ কামড়িয়েছে বা হাসপাতালে নেওয়ার বিষয়ে অনেকে উদাসীন থাকেন অথবা অনেকে ওঝা আনতে যায় অথবা সাপুড়ে ডাকতে যায়। তো বিষয়গুলো আসলে আমাদের ক্লিয়ার না। অনেকেই আবার ফেসবুকে ভিডিও দেখে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে যে আসলে এই সাপটা কতখানি আছে বাংলাদেশে বা কতটা জেলায় আছে অথবা এটা হলে কি করবে, বিভিন্ন বিষয়ের উপরে আমাদের ধারণাটা আসলে সঠিক নেই। এই সঠিক ধারণাটা ডেভেলপ হওয়ার জন্য আসলে আমাদের কিছু বেসিক ধারণা প্রয়োজন। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদেরকে এই সাপটা কামড়ালে কি করতে হবে। এই সাপটা কামড়ালে আমাদেরকে কোথাও সময় নষ্ট না করে হাসপাতালে যেয়ে আমাদেরকে চিকিৎসা নিতে হবে, আমাদের অ্যান্টিভেনম নিতে হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে আমাদের এই টিভিতে বা আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমরা যে বিভ্রান্ত ছড়াচ্ছি বা অনেকে এটা ভীত সন্তুষ্ট হয়ে পড়তেছে, সেটা না হয়ে আমাদের সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হতে হবে, আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যে সচেতনতা থেকে অনেকেই আছে যে আপনাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে এবং তারা এটা সম্পর্কে সচেতন হবে এবং তারা মানুষকে এই ভুল ধারণা থেকে বের করে আনবে। আর আমরা আরেকটা বিষয় জানি যে মরক্কো অথবা সৌদি আরবের মতো মরুভূমির দেশে এই সাপগুলি ছিল এবং এই সাপগুলিতে বালুর ভিতরে সাপ নিজেকে লুকিয়ে রাখতো এবং যখন কেউ এদিক দিয়ে হেঁটে যেত পথচারী তাদেরকে এই সাপটা তখন আক্রমণ করত। কিন্তু আমাদের দেশে নদীবাহিত দেশ এবং আমাদের দেশে এই সাপটা 100 বছর ছিল না। তো গত কিছুদিন আগে ভারত থেকে যখন বন্যার পানিতে কচুরিপানার সাথে কিছু সাপ ভেসে আসে এবং এটা বাংলাদেশে প্রায় 22 থেকে 25টা অঞ্চলে ছড়িয়ে গেছে। তো এবং এই সাপটার সবচেয়ে যে খারাপ দিকটা আমরা সবাই জানি যে এই সাপটা কিন্তু ডিম দেয় না, এটা সরাসরি বাচ্চা প্রসব করে এবং একসাথে প্রায় 50 থেকে 60টি বাচ্চা তারা দিয়ে থাকে এবং যার কারণে খুব কী হয়, তাদের বংশ বিস্তার খুব দ্রুত হয় এবং দ্রুত হওয়ার কারণে মানে চিন্তার বিষয় হচ্ছে যে এটা সাধারণত এই সাপটা গ্রামের বাড়িতে ধান খেতে থাকতে পছন্দ করে এবং এদের প্রধান খাবার হচ্ছে ইঁদুর এবং এরা হচ্ছে ধান ক্ষেত বা জঙ্গলের মধ্যে থাকতে যখন শুকনো জায়গায় আসে তখন ব্যাঙ খাওয়ার জন্য এরা চলে আসে। তো যার কারণে কি হয়, এটা ধান খেতে থাকে। আর বর্তমানে আমরা জানি যে আমাদের দেশে বেজির পরিমাণ অনেক কমে গিয়েছে। আগে গ্রামে দেখতাম যে এলাকায় বেজির পরিমাণ বেশি থাকতো সেই এলাকায় কিন্তু সাপের আধিক্য কম ছিল। তো বর্তমানে বেজির পরিমাণ কমে গিয়েছে, পাশাপাশি আমাদের দেশে ঈগল এবং পেঁচা এই পশুটারও পরিমাণ অনেক কমে গিয়েছে, যার কারণে এই সাপটার আমরা জানি যে জীববৈচিত্র্যের ভিতরে একটা সাইকেল থাকে আর সাইকেলতে একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। তো বড় বড় সাপগুলি ছোট ছোট সাপগুলিকে খেয়ে থাকে, বাঁচে। কিন্তু বর্তমানে গুই সাপ এবং আপনার বেজি এগুলি আধিক্য কম থাকাতে এই সাপটার পরিমাণ ডে বাই ডে বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন এটা দিন দিন বেড়ে চলছে। তো এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং আমাদের বাড়ির আশপাশে অনেক বেশি পরিষ্কার রাখতে হবে এবং আমরা যত বেশি সুন্দরভাবে এটার প্রতি অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো এবং মানুষের সচেতনতা বাড়াতে পারবো, আমরা এখান থেকে কিন্তু এটাতে আমরা মানে জনগণের মধ্যে ভীতি পরিবেশটাকে দূর করতে পারবো এবং আমরা সবার জন্য নিজেকে সেফ পরিবেশ তৈরি করতে পারবো। তার আশা রাখি আপনারা সবাই ভিডিওটা দেখে আমার কাছ থেকে বেশ কিছু নতুন কিছু জিনিস টিপস পেয়েছেন এবং আপনারা বেশি সচেতন হবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।